ক্লাইন মোরেত্তি লিওনার্ড মিচেলকে দেখেই শক্ত হয়ে গেল। তার স্নায়ুগুলো ধনুকের ছিলা টানটান করার মতো হয়ে রইল, যে কোনো সময় ছিঁড়ে যেতে পারে। ক্লাইন মোরেত্তি ভালো করেই জানে লিওনার্ড মিচেলের ভেতরে মারডার পাথওয়ের এক অ্যাঞ্জেল পালেজ জড়োয়াস্ত আশ্রয় নিয়ে আছে। সে সহজেই ক্লাইন মোরেত্তির শরীরের বিশেষত্ব বুঝতে পারে এবং তার ছদ্মবেশের আড়াল দেখতে পায়। যদি পালেজ জড়োয়াস্ত সামনে থাকা কিপারের সমস্যার কথা লিওনার্ড মিচেলকে জানিয়ে দেয়, তবে বিপদ হবে। ক্লাইন মোরেত্তি ভাবল তার প্রিয় কবি বন্ধু হয়তো গোপনীয়তা ফাঁস হওয়ার ভয়ে চেপে যাবে। টিঙ্গেনে থাকাকালীন লিওনার্ড মিচেল সবসময় বলত সবারই গোপন রহস্য থাকে এবং তা নিয়ে চিন্তার কিছু নেই, যদিও সেটি গির্জার বিষয়ই ছিল। কিন্তু কে জানে সে হঠাৎ ন্যায়বিচার করতে গিয়ে ক্লাইন মোরেত্তিকে ফাঁসিয়ে দেবে কিনা। ইন্স জ্যাঙ্গুইলের ঘটনার সাথে এটার অনেকটা মিল আছে। ভয়ে ক্লাইন মোরেত্তির কপালে বিন্দু বিন্দু ঘাম জমল। চ্যানিস গেটের দিকে যাওয়ার সময় লিওনার্ড মিচেলের সাথে দেখা হবে, এটা ক্লাইন মোরেত্তি মোটেই আশা করেনি। লিওনার্ড মিচেল একজন রেড গ্লোভ, সাধারণ নাইট হক নয়। তার এখানে ডিউটিতে থাকার কথা ছিল না। তবে হঠাৎ ক্লাইন মোরেত্তির একটা গুরুত্বপূর্ণ কথা মনে পড়ল। তার বিশেষত্ব ধরার ক্ষমতা শুধু পালেজ জড়োয়াস্তের, লিওনার্ড মিচেলের নয়। আগের জনের মনোভাবটাই আসল। পালেজ জড়োয়াস্ত জানে যে ক্লাইন মোরেত্তি তার অস্তিত্ব সম্পর্কে অবগত। যদি সে ক্লাইন মোরেত্তির ছদ্মবেশ ফাঁস করে দেয়, তবে তাকেও পাল্টা আক্রমণের জন্য প্রস্তুত থাকতে হবে। এতে কারো কোনো লাভ নেই। আর যে অ্যাঞ্জেল এভানাইট গডেসের ওপর বিশ্বাস রাখে না, তার সাথে বিবাদে জড়ানোর প্রয়োজন নেই। ক্লাইন মোরেত্তি ভাবল, আমি সে হলে কিছুই হতো না বলে ভান করতাম। লিওনার্ড মিচেলকে কিছুই বলতাম না। আমার সুরক্ষার সিদ্ধান্ত আমার হোস্টের ওপরই ছেড়ে দিতাম। চিন্তাগুলো গুছিয়ে নিয়ে ক্লাইন মোরেত্তি নিজেকে সামলাল এবং লিওনার্ড মিচেলের দিকে এগিয়ে গেল। লিওনার্ড মিচেল সেই ধূসর চুলওয়ালা কিপারের দিকে উদাসীনভাবে তাকাল। সে তার ডান হাত দিয়ে মুখ ঢেকে হাই তুলল। রাতে সে ঘুমায় না, হয়তো ডিউটি রুমে কারো সাথে কার্ড খেলছিল। কি নিখুঁত একজন স্লিপলেস। ক্লাইন মোরেত্তি বুঝতে পারল কেন এই রেড গ্লাভ কবি এখানে এসেছে। টিঙ্গেন নাইট হকদের সাথে দেখা হলে কিপাররা কেমন ব্যবহার করত, সেটা তার মনে পড়ল। ক্লাইন মোরেত্তি নীরবে লিওনার্ড মিচেলের দিকে মাথা নাড়ল এবং তার ডান হাতের তর্জনী ও মধ্যমা দিয়ে বুকে 4 বার ঘড়ির কাঁটার দিকে ঘুরে একটা চাঁদের চিহ্ন আঁকল। লিওনার্ড মিচেলও একই কাজ করে পাশ কাটিয়ে চলে গেল। সে কিছুই বুঝতে পারল না। ক্লাইন মোরেত্তি মনে মনে স্বস্তির নিঃশ্বাস ফেলল এবং স্বাভাবিক গতিতে হাঁটতে থাকল যতক্ষণ না সে তার গন্তব্যে পৌঁছাল। লোহার মতো কালো ডাবল দরজাটা ভারী আর ঠান্ডা ছিল। তাতে খোদাই করা ছিল 7টি সেক্রেড এমব্লেমস, যা দেখে মনে হচ্ছিল কিছুই একে সরাতে পারবে না। ক্লাইন মোরেত্তি পাশ ফিরল এবং 2 কদম সরে গেল। কিপারের দরজায় টোকা দিল এবং সেখানে দায়িত্বরত নাইট হকের চোখের সামনেই চ্যানিস গেট খুলে ফেলল। অন্ধকারের ভেতর থেকে একটা গাঢ় ভাব বেরিয়ে এল। ভেতরটাতে রূপালী মোমবাতি জ্বললেও তা সেই অনুভূতি দূর করতে পারল না। আর ভুতুড়ে নীল আগুনের শিখা সেই মৃত্যুর মতো নিস্তব্ধতাকে আরও ফুটিয়ে তুলল। ইতিমধ্যে ক্লাইন মোরেত্তি অনুভব করল যে অন্ধকারের কোনো অদৃশ্য কিছু তার শরীর ঘেঁষে ভেতরে ঢুকে যাচ্ছে। এটি বাস্তব আর কল্পনার সীমারেখা পেরিয়ে রেথ সেনোরের সাথে যুক্ত হয়ে গেল। হঠাৎ স্পিরিট ভিশন চালু না করেই সে চ্যানিস গেটের পেছনে কালো সুতোর মতো কিছু দেখতে পেল। সেগুলো আস্তে আস্তে দুলছিল, যেন কোনো নারী তার চুল ছড়িয়ে দিয়েছে অথবা কোনো দানব তার সুর নাড়াচ্ছে। ক্লাইন মোরেত্তি কোনো ভাবান্তর ছাড়াই সামনের দিকে হাঁটল। সিল্ড ল্যান্ডে ঢুকে সে চ্যানিস গেট বন্ধ করে দিল। সে মুহূর্তেই বাইরের সব আওয়াজ বন্ধ হয়ে গেল। ভেতরটা যেন মৃতদের এক রাজ্য। এটা তাকে ভয় পাইয়ে দিচ্ছিল। ক্লাইন মোরেত্তির মনে পড়ল সে মাঝে মাঝে বিছানায় শুয়ে চোখ খুলে অন্ধকার দেখত। কোনো ভূতের গল্প না শোনা সত্ত্বেও সে ঘুমাতে ভয় পেত। এভারনাইট গডেসের নাম যে ইমপ্রেস অফ হরর, তাতে আর অবাক হওয়ার কি আছে। ক্লাইন মোরেত্তি পাশের দিকে তাকাল এবং পরিচিত ভঙ্গিতে এক কোণে থাকা লণ্ঠনটা জ্বালিয়ে নিল। হলুদ আলো ছড়িয়ে পড়ল আর তার সাথে মিশে গেল ভুতুড়ে নীল আভা। কালো যাজকের পোশাক পরা ক্লাইন মোরেত্তি অ্যান্টিগোনাস পরিবারের নোটবুক খুঁজতে বেসমেন্ট 2তে যাওয়ার তাড়াহুড়ো করল না। সে গেটের পেছনেই ধৈর্য ধরে অপেক্ষা করল। যদি নাইট হকদের কোনো জরুরি প্রয়োজন থাকে, তবে তারা ভোর পর্যন্ত অপেক্ষা করবে, কারণ রাতে তারা কোনো কিছু নিতে পারবে না। তার অভিজ্ঞতা অনুযায়ী কিপাররা চ্যানিস গেটে ঢোকার প্রথম 5 মিনিটে সবচেয়ে বেশি সতর্ক থাকে। এই সময়টুকু কাটিয়ে দিতে পারলে এবং বাড়তি কোনো দুর্ঘটনা না ঘটলে সাধারণত সকাল 8টার দিকে মালামাল সংগ্রহের কাজ শুরু হয়। নাইট হক এবং সাধারণ কর্মীদের এটাই কাজের সময়। অর্থাৎ প্রথম 5 মিনিট কাটিয়ে দিতে পারলে পরবর্তী 2 ঘণ্টা তাকে আর কেউ বিরক্ত করবে না। অবশ্য তার কাজের জন্য এত সময় নেই। এভারনাইট গির্জা 8টায় খোলে আর কর্মীরা 1 বা 1.5 ঘণ্টা আগেই কাজ শুরু করে দেয়। 6:30টার পর অন্য কর্মীরা টের পেয়ে যাবে যে তাদের একজন নেই।
সময় গড়িয়ে যাচ্ছিল আর ক্লাইন মোরেত্তির হার্টবিট বেড়ে যাচ্ছিল। এই 5টা মিনিট তার কাছে অসহ্য মনে হচ্ছিল। অবশেষে তার কাউন্টডাউন শেষ হল এবং সে অন্ধকারের ভেতর পাথর বাঁধানো সিঁড়ির দিকে তাকাল। এই পথটাই দ্বিতীয় তলায় গেছে। এই মুহূর্তে এখানে তাকে আটকানোর মতো কেউ নেই। ক্লাইন মোরেত্তি মনে মনে ভাবল সে কঠিন সমস্যার 70 ভাগ কাটিয়ে উঠেছে। বাকি 30 ভাগ হল নোটবুকটি পাওয়ার পর সে কিভাবে এখান থেকে বেরোবে। অবশ্য যে কোনো সময় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। ক্লাইন মোরেত্তি কোনো ঝুঁকি নিতে চাইল না। লণ্ঠন হাতে নিয়ে পাথর বাঁধানো সিঁড়ির দিকে হাঁটা শুরু করল। অন্যান্য বিয়ন্ডারদের কাছে চাইনিজ গেটের প্রথম তলাটা সিল্ড আর্টিফ্যাক্টগুলোর চেয়ে বেশি আকর্ষণীয় ছিল। এখানে সব ধরনের বিয়ন্ডার ইনগ্রেডিয়েন্ট, পোষণ ফর্মুলা আর গোপন জ্ঞান আছে। এমনকি ধরা পড়া পাপিষ্ঠ আর সাধারণ বিয়ন্ডারদেরও এখানে রাখা হতো। কেউ ধনী হতে চাইলে, পোষণ উন্নত করতে চাইলে বা সঙ্গীদের বাঁচাতে চাইলে এখানে এসে খুঁজলেই হতো। তবে ক্লাইন মোরেত্তিকে আরও ভেতরে যেতে হতো, যেখানে বিপজ্জনক জিনিসগুলো সিল করা থাকে। কয়েকটা তালাবন্ধ পাথরের কক্ষ পেরোনোর সময় সে স্পষ্ট টের পেল ভেতরে মানুষ আছে। কিন্তু তারা কোনো হট্টগোল করছিল না, গর্জন করছিল না, এমনকি দয়ার জন্য ভিক্ষাও চাইছিল না। তারা চুপচাপ শুয়ে বা বসেছিল। তাদের শরীরের স্পন্দন যেন স্তব্ধ হয়ে গেছে। লণ্ঠনের আলো কাঁপতে কাঁপতে নিচের দিকে যাওয়া সিঁড়িটাকে আলোকিত করল। ক্লাইন মোরেত্তি আবারও মনোযোগ দিল এবং স্থিরভাবে মাটির আরও গভীরে হাঁটতে থাকল। সে দৌড়াল না, পাছে মূল সিল থেকে কোনো নেতিবাচক প্রতিক্রিয়া হয়। অন্ধকার যত বাড়ছিল, মোমবাতিগুলো তত ম্লান হয়ে আসছিল। মনে হচ্ছিল যে কোনো সময় সেগুলো নিভে যাবে। সেই বিশুদ্ধ অন্ধকার হয়তো কোনো ভয়ঙ্কর পরিবর্তন ডেকে আনত। ক্লাইন মোরেত্তি তার ভেতরের ভয়টাকে চেপে ধরল এবং অবশেষে সিঁড়ি বেয়ে বেসমেন্ট 2তে নেমে এল। রেথের রাতের দৃষ্টি দিয়ে ক্লাইন মোরেত্তি দেখল সেখানে ইস্পাত, ইট, কাদা আর রূপা দিয়ে তৈরি অদ্ভুত দেয়াল আছে। জায়গাগুলোকে আলাদা আলাদা অঞ্চলে ভাগ করা হয়েছে, কিছু খোলা আর কিছু শক্ত করে বন্ধ। প্রতিটার ভেতরেই একটা সিল্ড আর্টিফ্যাক্ট ছিল। হাতে লণ্ঠন নিয়ে সে বাঁদিকে ঘুরল আর তার চোখের সামনে দৃশ্যটা পরিষ্কার হল। সে একটা আগুনের শিখা এবং জ্বলন্ত লাল কালো এন্থ্রাসাইট ও কাঠকয়লা দেখতে পেল। অঞ্চলটা আধা খোলা অবস্থায় ছিল। ভেতরে একটা ইস্পাতের তৈরি বাথটাবের মতো বস্তু ছিল। তার নিচটা খোঁড়া ছিল এবং সেখানে এন্থ্রাসাইট, কাঠকয়লা আর অন্যান্য দাহ্য বস্তু ভরা ছিল। সেগুলো অনবরত জ্বলছিল আর ইস্পাতের বাথটাব থেকে বুদবুদ শব্দে বাষ্প বের হচ্ছিল, যা ছাদে জমে বৃষ্টির মতো টপকে পড়ছিল। একটা আর্টিফ্যাক্ট যাকে সিল করার জন্য গরম পানিতে ভিজিয়ে রাখতে হয়, আর কিপারদের নিয়মিত এন্থ্রাসাইট আর কাঠকয়লা যোগ করতে হয় যাতে আগুন না নেভে। যদি এমন কোনো সিল্ড আর্টিফ্যাক্ট থাকত যা অনবরত উচ্চ তাপমাত্রা নির্গত করে, তবে সেগুলোকে একসাথে রাখা যেত, সিল করাও সহজ হতো। ক্লাইন মোরেত্তি ইস্পাতের বাথটাবটার দিকে তাকাল। আশা করল কোনো দুর্ঘটনা যেন তার পরিকল্পনা নষ্ট না করে। সে কাছে গিয়ে একটা যন্ত্র দিয়ে আগুন জ্বালানোর জায়গায় কিছু এন্থ্রাসাইট ঢেলে দিল। সে মাথা তুলতেই চোখের কোণে কিছু একটা লক্ষ্য করল। গরম পানির নিচে একটা রূপালী ধাতব বস্তু ডুবেছিল। সব মিলিয়ে সেগুলো একটা ভারী পূর্ণাঙ্গ বর্মের মতো দেখাচ্ছিল, আর তার একটা অংশে গাঢ় লাল রক্তের দাগ আর ছোপ ছোপ লাল দাগ ছিল, যা মোছার কোনো উপায় ছিল না। 42 প্রাচীন ঈশ্বরের রক্ত। এটা এখন ব্যাকল্যান্ড ডায়োসিসে স্থায়ীভাবে রাখা আছে। ক্লাইন মোরেত্তি আগে এই সিল্ড আর্টিফ্যাক্টটা দেখেছে। তার মনের ভেতর তথ্যগুলো ভেসে উঠল। সে যখন দৃষ্টি সরিয়ে নিতে যাচ্ছিল, তখনই সেই স্পার্টান রূপালী শিরস্ত্রাণটা দেখল। শিরস্ত্রাণের সামনের অংশটা নিচে নামানো ছিল, ভেতরের দিকটা অন্ধকার দেখাচ্ছিল। সেই মুহূর্তে ক্লাইন মোরেত্তির মনে হল ভেতর থেকে একটা দৃষ্টি তাকে বিদ্ধ করছে। সে ভয়ে দুকদম পিছিয়ে গেল, তার বুক দুরুদুরু কাঁপছিল। সেদিকে আর তাকানোর সাহস না করে ক্লাইন মোরেত্তি নিজেকে সামলাল এবং সামনের দিকে তাকিয়ে অবিচলভাবে এগিয়ে গেল, এলাকাটা ছেড়ে বেরিয়ে এল। কয়েকটা সিল করা এলাকা পার হওয়ার পর তার আধ্যাত্মিক উপলব্ধিতে সাড়া পড়ল। সে অনুভব করল ডানদিকের কিছু একটা তাকে ডাকছে। তাছাড়া ওটা থেকে একটা প্রসারিত ও সংকুচিত হৃৎপিণ্ডের স্পন্দন শোনা যাচ্ছিল। সত্যি, অ্যান্টিগোনাস পরিবারের নোটবুকটা এতদিন ধরেই আমার অপেক্ষা করছিল। ক্লাইন মোরেত্তি নীরবে তার আগের অনুমানটি নিশ্চিত করল এবং সেই ডাক অনুসরণ করে দিক পরিবর্তন করে তার কাছে এগিয়ে গেল। 2-3 মিনিটের মধ্যেই সে একটা কামরা দেখল যার পাথরের দরজাটা আধখোলা ছিল। ভেতরটা অন্ধকার, আলোর কোনো উৎস নেই। লণ্ঠনের আলোয় ক্লাইন মোরেত্তির চোখে পড়ল সাদা হাড় দিয়ে তৈরি একটা খালি বইয়ের শেলফ। তার ওপর একটা প্রাচীন কালো হার্ডকভারের নোটবুক। এটা সেই অ্যান্টিগোনাস পরিবারের নোটবুক। হর্নাসিস ফ্লেগ্রিয়া কাল্পনিক কণ্ঠস্বর ক্লাইন মোরেত্তির কানে ঢুকল, আর সে তার লক্ষ্যবস্তু নিশ্চিত করল।
কাজটা খুব মসৃণভাবে এগোচ্ছিল, কিন্তু ক্লাইন মোরেত্তি কোনো অসতর্কতা বা তাড়াহুড়ো করতে সাহস পেল না। সে খুব সাবধানে কামরায় ঢুকল, পাছে অ্যান্টিগোনাস পরিবারের নোটবুক সিলের কোনো প্রক্রিয়া তার ক্ষতি করে বসে। তাই যখন সে কাছে এগিয়ে গেল, হঠাৎ তার পেটের দিক থেকে গাঢ় লাল হাতা পরা একটা হাত বেরিয়ে এল। এটা রেথ সেনরের হাত। একজন ম্যারিওনেটিস্টের একটা নীতি হল, এমন পরিস্থিতিতে ম্যারিওনেট ব্যবহার করো যেখানে তা ব্যবহার করা সম্ভব। যদি কিছু ঘটে তবে ম্যারিওনেটই তার আঘাত সইবে। ঠিক সেই মুহূর্তে দরজার দিক থেকে একটা শব্দ হল, যেন কেউ ভেতরে ঢুকেছে। ক্লাইন মোরেত্তির চোখ বড় হয়ে গেল। সে না ভেবেই হাড়ের শেলফের দিকে ঝাঁপিয়ে পড়ল এবং পেটের কাছের ম্যারিওনেটের হাত দিয়ে অ্যান্টিগোনাস পরিবারের নোটবুকটা ধরল। একই সাথে তার ডান হাত জামার ভেতর ঢুকিয়ে আয়ন সিগার কেস খুলল এবং ক্রিপিং হাঙ্গার পরে নিল। সে কোরসিল প্রতিক্রিয়া দেখানোর আগেই সরাসরি বাইরে টেলিপোর্ট করার চেষ্টা করছিল। এই প্রক্রিয়া চলাকালীন দরজার একটা দৃশ্য তার মনে ভেসে উঠল। সেখানে লম্বা ক্লাসিক্যাল পোশাক পরা এক অবয়ব দাঁড়িয়েছিল। সেই অবয়বের মুখটা বেশ সুন্দর, কিন্তু তাতে কোনো প্রাণ ছিল না। গভীর কালো চোখ দুটিতে কোনো আধ্যাত্মিকতা ছিল না। গির্জার সেই উচ্চপদস্থ সদস্য যে মিস্টার কে নিশ্চিহ্ন করে দিয়েছিল আর ব্যাকল্যান্ডের মহান ধোঁয়াশার অবসান ঘটিয়েছিল, সে কেন মাটির নিচে লুকিয়েছিল? এটা তো যুক্তিসঙ্গত নয়। ক্লাইন মোরেত্তির মনে ভয়ের একটা অনুভূতি জাগতেই সে স্বভাববশত নিজের শরীরের দিকে তাকাল। পেন্সিলের ছবি যেমন ইরেজার দিয়ে মুছে ফেলা হয়, তার শরীরও দ্রুত সেভাবে মুছে যাচ্ছিল। অ্যান্টিগোনাস পরিবারের নোটবুকটা স্পর্শ করার আগেই সে পুরোপুরি অদৃশ্য হয়ে গেল।